সো আপনারা সবাই তো আমাকে চিনেন। আর আমার সেশন এজ ইউজুয়াল আমি আবার ডেডিকেট করতে যাচ্ছি আহ, আমাদের সবার প্রিয় বাংলাদেশের ইতিহাসে জন্ম নেওয়া ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট ফিজিশিয়ান, হয়তো শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতে জন্ম নেওয়া একজন অন্যতম মেধাবী চিকিৎসক প্রফেসর রিদওয়ানুর রহমান স্যারকে। আসলে আমাদের বিডি ফিজিশিয়ানস এর আজকে যতটুকু যাত্রা বা আমাদের যতটুকু অ্যাচিভমেন্ট এর পিছনে স্যারের অবদান অপরিসীম। তো আমি অত্যন্ত শ্রদ্ধাভরে হৃদয়ে স্যারকে স্মরণ করে আমি আমার এই প্রেজেন্টেশনটা শুরু করছি। আর প্রথম কথা হচ্ছে আর্টিকেল এই জিনিসটা কি, এটা আপনারা সবাই জানেন, সবাই জানেন। জাস্ট আমি একটু আলোচনা করার জন্য যে আর্টিকেল ইজ ডিফাইন্ড এজ এ হুইলস বলতে পারেন, উইলও বলতে পারেন, WEAL হবে, কনসিস্টিং অফ থ্রি ফিচার, তিনটা ফিচার থাকবে। একটা হবে সেন্ট্রাল সোয়েলিং অফ ভেরিয়াস সাইজ, এবং এটা প্যাপিউল প্লাক থেকে শুরু করে বিভিন্ন সাইজে হবে, উইথ অর উইদাউট সারাউন্ডিং ইরেথেমা। পাশে ইরেথেমা থাকতে পারে, নাও থাকতে পারে। এটা হলো ফার্স্ট কথা, একটা সোয়েলিং থাকবে। সেকেন্ড কথা, সিভিয়ার ইচিং থাকবে, স্টিঞ্জিং থাকবে। ওকে। আর থার্ড হচ্ছে দ্য স্কিন রিটার্নিং টু নর্মাল অ্যাপিয়ারেন্স ইউজুয়ালি উইদিন 1 আওয়ার টু 24 আওয়ার, কোথাও কোথাও লেখা আছে যে মিনিটস টু আওয়ার, ইউজুয়ালি 12 আওয়ার্স এর মধ্যে চলে আসে, ইউজুয়ালি 24 আওয়ার্স পর্যন্ত যায় না। তাহলে আর্টিকেলের তিনটা জিনিস, একটা সোয়েলিং থাকবে, ইচিং থাকবে, এবং আপনার সোয়েলিংটা আবার 24 ঘন্টার মধ্যে ফেরত আসবে। আর এনজিওডিমা কি, অ্যাবডাপ্ট সোয়েলিং অফ দ্য লোয়ার ডার্মিস সাবকিউটিস, এখানে সাবকিউটিস পর্যন্ত যাবে ডার্মিস। এখানে যেটা থাকবে, এনজিওডিমাতে কিন্তু ইচিং কম থাকবে, এনজিওডিমাতে মেনলি থাকবে পেইন। এখানে খেয়াল করেন, ডিফারেন্সিয়াল পয়েন্ট গুলো বুঝেন। এখানে হচ্ছে ডার্মিস এন্ড সাবকিউটিস মানে ডিপে যাবে, এখানে পেইন থাকবে, কমনলি ইনভলভিং মিউকাস মেমব্রেন ইনভলভ করবে, যেটা আর্টিকেলাতে ইউজুয়ালি করবে না। আর স্কিন রিটার্নিং টু নর্মাল অ্যাপিয়ার্স ইউজুয়ালি উইদিন 72 আওয়ার, এটা কিন্তু 72 আওয়ারের মধ্যে ফেরত আসবে। মোর দেন 72 আওয়ার গেলে আপনাকে অন্য বিষয়ে চিন্তা করতে হবে, এবং আর্টিকেরিয়াতেও 24 আওয়ার্স এর পর গেলে আপনাকে অন্য কথা চিন্তা করতে হবে। এই দুইটা পয়েন্ট আপনাকে মনে রাখতেই হবে। 24 আওয়ার্স এর উপর যদি কোনো আর্টিকেরিয়া লাস্ট করে, আপনাকে অবশ্যই অন্যান্য সম্ভাবনাগুলো চিন্তা করতে হবে। এনজিওডিমাও যদি 72 এর উপর লাস্ট করে, আপনাকে অন্যান্য চিন্তা করতে হবে। এখন একটা আর্টিকেরিয়া যেটা আমরা ডিজিজটা, এটা শুধুমাত্র হুইল নিয়ে প্রেজেন্ট করতে পারে, হুইল অ্যাসোসিয়েটেড উইথ এনজিওডিমা নিয়ে প্রেজেন্ট করতে পারে, অথবা শুধুমাত্র এনজিওইডিমা নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর্টিকেরিয়াটা কিন্তু তাহলে তিন ভাবে প্রেজেন্ট করতে পারে। একটা শুধুমাত্র হুইল, মেজরিটি তাই করে, একটা পোর্শন হুইল এবং এনজিওডিমা করে, আরেকটা পোর্শন শুধুমাত্র এনজিওডিমা করে। তাহলে একটা আর্টিকেরিয়া তিন ভাবে প্রেজেন্ট করতে পারে, এটা একদম বেসিক জিনিস মাথায় রেখে। শুধু এনজিওডিমা হলেও এটাও আর্টিকেরিয়ার হিসেবে প্রেজেন্টেশন আপনি নিতে পারেন। তো এইগুলো আমরা দেখতেছি, সবাই চিনেন। হ্যাঁ, এই যে চাকা 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 যেগুলো উঠছে, এগুলো হচ্ছে আপনার হুইল বলেন, হাইপস বলেন, যা মনে চাই বলেন। হ্যাঁ, এগুলা কি হবে, এটা এই যেমন এখানে ইউরেথেমাটাস আছে, ইনিশিয়ালি অনেক হোয়াইটিশ থাকে। হোয়াইটিশ কখন থাকবে, ব্লাড, এটা তো ভ্যাসোডাইলেটেশন থেকে হবে। ইনিশিয়ালি যখন ব্লাড ফ্লোটা কম থাকে একটু হোয়াইটিশ থাকবে, ব্লাড ফ্লো যখন বাড়তে থাকবে তখন ইউরেথেমাটাস হয়ে যাবে। হ্যাঁ, এরকম একটা সোয়েলিং হবে। এবং বলতেছে এই সোয়েলিং এর পাশে ইউরেথেমা থাকতেও পারে, নাও থাকতে পারে, শুধু সোয়েলিং থাকতে পারে। যেমন এখানে সোয়েলিং এর পাশে ইউরেথেমা আছে, তাহলে একটা সোয়েলিং থাকলো, ইচিং থাকবে, এবং এই সোয়েলিং গুলো অবশ্যই 72 আওয়ারের মধ্যে ফেরত যাবে, ইউজুয়ালি 12 ঘন্টার মধ্যে ফেরত যায়, এতক্ষণ থাকে না। এই যে দেখেন এখানে, এটা হচ্ছে একটা হুইল, এটা একটা হুইল। এইখানে দেখেন এটা একটা এনজিওডিমা, যেটা হাত ইনভলভ করে ফেলছে। দেখেন এই হাতের মধ্যে এনজিওডিমা চলে আসছে, হাতের মধ্যে এটা এনজিওডিমা চলে আসছে। এই যে দেখেন ঠোঁট, ঠোঁট ফুলে গেছে, এটা একটা এনজিওডিমার পার্ট। হ্যাঁ, ঠোঁট ফুলে গেছে, এটা একটা এনজিওডিমার পার্ট। ওকে, তাহলে মোটামুটি সবাই আর্টিকেরিয়া মানে হুইল এনজিওডিমা সবাই চিনছেন, না চিনার কিছু নাই, এবং এটা হয়তো আপনারা আমার চেয়ে অনেকে ভালোই চিনেন। ক্লাসিফিকেশন একটা জিনিস খেয়াল করেন, এখানেও কিন্তু আপনারা অনেকে মিস করেন। ক্লাসিফিকেশন একটা হচ্ছে কি, প্রেজেন্স অফ হুইলস এন্ড অর এনজিওডিমা ফর লেস দেন 6 উইক। আর ক্রনিক আর্টিকেরিয়া কখন, প্রেজেন্স অফ হুইলস এন্ড অর এনজিওডিমা ডেইলি, এন্ড্রিউজ একটা কথা লিখছে ডেইলি অর নিয়ারলি ডেইলি ফর 6 উইকস অর মোর, অকার্স, আবার কোন কোন বই লিখছে অকার্স অ্যাট লিস্ট টোয়াইস এ উইক, এটা হয়ে গেছে ইফ পেশেন্ট ইজ অফ ট্রিটমেন্ট। কথাটা আবার খেয়াল করেন, আপনার যেমন ধরেন আজকে একবার চাকা উঠছে, আবার ধরেন 2 সপ্তাহ পর আবার চাকা উঠছে, 2 সপ্তাহ পর আবার চাকা উঠছে, এরকম করে উঠলে কিন্তু আপনি ক্রনিক অ্যাটাকের বলতে পারবেন না। এটা বলতেছে যে প্রতিদিন নিয়ারলি ডেইলি ফর 6 উইকস হইতে হবে, অথবা অ্যাটলিস্ট টোয়াইস এ উইক হইতে হবে। আপনি এটা মনে করেন না যে আজকে একদিন উঠছে, আবার 2 সপ্তাহ পর একদিন উঠছে, আবার 2 সপ্তাহ পর একদিন উঠছে, আবার 2 সপ্তাহ পর একদিন উঠছে, এরকম 6 উইক হইলেই কিন্তু এটা ক্রনিক অ্যাটাকের হবে না।
ক্রনিক আর্টিকেরিয়ার এই পয়েন্টস গুলো আপনাকে মাথায় রাখতে হবে। ক্রনিক আর্টিকেরিয়ার এই পয়েন্টস গুলো আপনাকে মাথায় রাখতে হবে। এই পয়েন্টস গুলো মাথায় রাখতে হবে যে ডেইলি, নিয়ারলি ডেইলি অথবা অ্যাটলিস্ট সপ্তাহে 2 থেকে 3 দিন যদি হয় 6 উইকস, তাইলে এটা হবে ক্রনিক আর্টিকেরিয়া। আরেকটা আছে রিকারেন্ট আর্টিকেরিয়া। রিকারেন্ট এপিসোডস অফ আর্টিকেরিয়া, ইচ এপিসোডস লাস্টিং দেন 6 উইকস। কারণ আমার একটা হইলো আর্টিকেরিয়ারে এক বা ধরেন 2-3 সপ্তাহ থাকলো চলে গেল, আবার 6 মাস পর আবার হইলো, 1-2 সপ্তাহ থেকে চলে গেল, আবার 6 মাস পর হইলো, তাহলে এইটাকে আপনি ক্লাসিফাই করবেন রিকারেন্ট আর্টিকেরিয়া। এটাকে আপনার অ্যাকুয়েট আর্টিকেরিয়া লেখার দরকার নেই। অ্যাকুয়েট আর্টিকেরিয়া প্রথম একটা এপিসোড হইছে 6 সপ্তাহের নিচে থাকছে, অ্যাকুয়েট আর্টিকেরিয়া। ক্রনিক আর্টিকেরিয়া 6 সপ্তাহের উপরে ডেইলি, নিয়ারলি ডেইলি যদি থাকে তাহলে ক্রনিক আর্টিকেরিয়া। আর রিকারেন্ট আর্টিকেরিয়া কি, আপনার যে এপিসোডিক যে আর্টিকেরিয়া গুলো, এটা হচ্ছে রিকারেন্ট আর্টিকেরিয়া। তাহলে আর্টিকেরিয়াটাকে আমরা এরকম 3 ভাগে ভাগ করে নিতে পারি, এরকম ভাবে 3 ভাগে ভাগ করে নিতে পারি। ঠিক আছে? এটাতেও কিন্তু অনেকের কনফিউশন আছে যে ক্রনিক আর্টিকেরিয়া আপনি কখন মার্ক করবেন। 6 উইকস, 6 উইকস মানে এরকম হইতে হবে। ওকে। আর প্যাথোজেনেসিসের বেসিসে যদি আপনি অ্যাকুয়েট আর্টিকেরিয়াকে ভাগ করতে, আমি তো প্যাথোফিজিওলজিতে যাচ্ছি না, আমার কাছে এইগুলো আমি মানে এসব আলোচনা করে কোনো লাভ নেই। একটা হচ্ছে হাইপার সেন্সিটিভ আর্টিকেল হতে পারে, একটা ইডিওপ্যাথিক অ্যাকুয়েট আর্টিকেল হতে পারে। হাইপার সেন্সিটিভ আর্টিকেল কোনগুলো? যেমন ইনফেকশন, ইনফেস্টেশন, বা যেমন কৃমি থেকে হতে পারে, ইনজেকশন, ইনহেলেশন, ইনজেকশন, ইনসেক্ট বাইট। আর ইডিওপ্যাথিক অ্যাকুয়েট আর্টিকেল কি নো কজ এলিসিটেবল। অ্যাকুয়েট আর্টিকেলের ক্ষেত্রে বলে 50% কেস হচ্ছে ইডিওপ্যাথিক। ঠিক আছে? তো এইভাবে হইতে পারে। এখন আমরা ইনডিউসড বাই, এইটা হচ্ছে আজকের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড, সব ইম্পর্টেন্ট স্লাইড। প্রত্যেকটা কথা আপনাকে খেয়াল করতে হবে। দেখেন, ইনফেকশনস, যেমন ক্রনিক ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেমন সাইনাস, ডেন্টাল, চেস্ট, গল ব্লাডার, কিডনি, ভাইরাল হেপাটাইটিস বি, সি, প্রোটোজোয়াল এন্ড হেলমিন্থ, এইগুলো সব কিন্তু অ্যাকুয়েট এর কজ হিসাবে আসতে পারে। অ্যাকুয়েট সবাই, ইভেন হেলমিন্থ পর্যন্ত আসতে পারে। ফুড অ্যালার্জি, এখন ফুডের ক্ষেত্রে খেয়াল করেন, মিল্ক, হেন্সেগ, পিনাট, নাটস, চকোলেটস, টমেটোস, স্পাইসিস, মেলনস, চিজ, গার্লিক, অনিয়ন, এর বাইরে আমি ডালে পাইছি, সিমে পাইছি, বরবটিতে পাইছি। ওকে, এখানে এখানে আমি একটু কথা বলবো। ড্রাগ অ্যালার্জি, অফেন অ্যান অ্যান্টিবায়োটিক, অ্যাসপিরিন, এনএসাইডস, এসি ইনহিবিটর, ডায়াবেটিক্স। ভ্যাকসিনেশনের পর হইতে পারে, কন্ট্যাক্ট উইথ অ্যালার্জেন হইতে পারে, আর্থ্রোপড বাইটস হইতে পারে, ইনহেলেন্স হইতে পারে, সিস্টেমিক ডিজিজ যেমন লুপাস ইরিথেমাটাস, থাইরয়েড ডিজিজ হইতে পারে, ইডিওপ্যাথিক হইতে পারে। এইবার আসেন মজার কথায়, আপনারা যেটা করেন বা আমরা যেটা করি, আর্টিকেরিয়া পেলে সবার আগে একটা খাবারের সিল মাইরা দিই, এইটা 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 এটা খাবে না। অ্যাবসলুটলি এটার কোনো দরকার নেই, এই কাজটা করেন না। খাবারের সাথে কোন কোন বইয়ে বলছে লেস দেন 10%, লেস দেন 10% খাবার দেয়, কোথাও বলছে 1 থেকে 2% খাবার দেয়। তখন আপনি একটা অ্যাকুইটাটিকের পেশেন্ট যদি আসে, একটা বাচ্চাকে যদি আসে, আর আপনি যদি ওর একটা সিল একটা মাইরা দেন, দেখা গেল ওর বাবা মা এই খাবারগুলোকে খাওয়াবে না। একটা বাচ্চা দুধ খাওয়া বন্ধ করে দিলেন আপনি, এই যে মানে তার ডিম খাওয়া বন্ধ করে দিলেন, বাদাম খাওয়া বন্ধ করে দিলেন, বেচারার চকলেটটা বন্ধ করে দিলেন, এইটা তো আপনি করতে পারবেন। আমি খাবারের ক্ষেত্রে যে আমি বলি, দেখেন, যে খাবার খাইলে আপনার সমস্যা হয় আপনি ওইটা খাবেন, যে খাবার খাইলে আপনার সমস্যা হয় আপনি ওইটা খাবেন। আমি সহজে এই কথা বলি। অনেকের সিম বরবটিতে হয়, অনেকের মসুর ডাইলে হয়। আপনি এরকম একটা লিস্ট ধরে লাভ হবে। অনেকে তো দেখবেন সিল বানায় রাখছে চেম্বারে, অনেকের চেম্বারে এই সিলটা দিয়ে দেয় যে এইটা 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 এটা খাবেন। ঠিক আছে? ভ্যাকসিনেশন থেকে হইতে পারে, কন্ট্যাক্ট উইথ অ্যালার্জেন থেকে হইতে পারে, আর্থ্রোপড হইতে পারে, আপনি কোনো কিছুই হিস্ট্রি নিলেন না, আপনি কোনো ইনফেকশন হিস্ট্রি নিলেন না। এবং বাচ্চাদের ক্ষেত্রে আপার রেসপিরেটরি ইনফেকশন আপনাকে হিস্ট্রি নিতেই হবে, এবং বাচ্চাদের ক্ষেত্রে ইনফেকশন হচ্ছে মেইন কজ। আপনি কোনো কিছুর হিসাব করলেন না, আপনি সিলের পর সিল মাইরাই গেলেন, কিন্তু মাঝখান থেকে ক্ষতি করলেন। আর দেখেন, ইডিওপ্যাথিক হচ্ছে 50%, যেটা আপনি কজেই জানেন বা কজ জানা যায়নি। আমার একটা পেশেন্ট মাঝখানে পাইলাম, মানে এত ভয়ঙ্কর আর্টিকেল আমি দেখি নাই। আরে বাবা রে বাবা, মানে একবারে যারা বলে 80% উপর বডি রেইনবো। সে আমাকে একটা কমপ্লেন যেটা করছে, তার তলপেটে ব্যথা এবং প্রস্রাবে প্রচন্ড জ্বালা পোড়া। আমি ইউরিনারি করে দেখলাম, আর বিসিও ভরা, পার্সেল ভরা, বিসিও ভরা, পার্সেল ভরা। তাকে সেফট্রাইজিন ইনজেকশন দিলাম 2 দিন, ব্যাস, রুগী 2 দিন পরে পুরো ভালো। সো আর্টিকেরিয়া দেখলে কিন্তু অনেক কিছু চিন্তা করতে হবে। আপনি কিন্তু শুধুমাত্র খাবারের মধ্যে আটকায় যায় না, শুধু খাবারের মধ্যে কিন্তু আটকায় যায় না। এই স্লাইডটা বারবার দেখেন, যা যা খাবার আছে এগুলো আল্লাহর রাস্তায় মিস করেন না, আপনি কিন্তু পেশেন্টের ক্ষতি করবেন সারা জীবনের জন্য। তাকে আপনি একটা, হ্যাঁ, আপনি সারা জীবনের জন্য একটা ক্ষতি করে দিবেন, পেশেন্টের কিন্তু লস হবে। এবার লাইভ হচ্ছে না ফেসবুক?
হাবিবা? স্যার হচ্ছে তো। ওকে। স্যার একটু একটা মিনিট ইন্টারভিউ করি। বিডি ফিজিশিয়ানের পেজে স্যার লাইভটা আমি দেখতে পাচ্ছি না, আমার সাথে কি একটু লিঙ্কটা শেয়ার করা যায়, তাহলে আমি আচ্ছা সবার সাথে দিতে হাবিবা, ওনাকে পারতাম। একটু লিঙ্কটা দিয়ে দাও, হ্যাঁ। একটু ওনাকে লিঙ্কটা দিয়ে দাও। স্যার 1 মিনিট দিচ্ছি আমি। জুমের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি লিংক। জুমের থ্যাংক ইউ চ্যাট আপু, থ্যাংক বক্সে ইউ, দিয়ে দিয়েছি লিংক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই। তাহলে এই স্লাইডটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড এবং এটা আপনারা অনেকে মিস করেন। হ্যাঁ, সো এভরিথিং আপনাকে কভার করতে হবে, স্পেশালি ড্রাগ। এখানে এখন একটা আমার খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড, সেটা রিগার্ডিং ড্রাগস। এটা একটু খেয়াল করেন, এইটা আপনাকে ভুল করেন। রিগার্ডিং ড্রাগস, ড্রাগস অফেন ইমপ্লিকেটেড ইন আইট্রোজেনিক আর্টিকেল। ড্রাগের মধ্যে বলা আছে এমপিসিলিন, অ্যামোক্সিসিলিন, পেনিসিলিন, সালফোনামাইডস, অ্যান্টিবায়োটিক গুলোর কথা বলা আছে। এইখানে খেয়াল করেন, এ ড্রাগ এক্সপোজার হিস্ট্রি ইজ ক্রিটিক্যাল। মোস্ট পজিটিভ ড্রাগস ওয়ার ইনিশিয়েটেড ইন দ্য লাস্ট 8 to 14 days। আপনি কিন্তু হিস্ট্রিটা এভাবে নিতে হবে। হ্যাঁ, গত 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এরকম কোন ওষুধ খাইছে কিনা, আপনি গত 2-1 দিনের মধ্যে ওষুধ খাইছে আর্টিকেলে হবে এই জায়গায় স্টাক করেন না। আমি কিন্তু বারবার বলতেছি, হিসাবটা খেয়াল করেন, 8 to 14 days, but occasionally an eruption may be caused by a drug used for longer period। যেমন ধরেন এসিনিবিটার বছরের পর বছর খাইতেছে, ওই এসিনিবিটার কারণে হতে পারে। তাই বলে এসিনিবিটার সবাই বন্ধ করে দেন না। হ্যাঁ, জাস্ট এটা একটা দেখেন 8 থেকে 14 দিন আগে। এখন আপনি বললেন যে আপনি এখন কোন ওষুধ খান, সে বললো আমি খাই না। আপনি তখন কি করলেন, ওষুধ চিনতে বাদ দিয়ে দিলেন। কিন্তু ভুল যেটা করলেন, এই যে 8 থেকে 14 দিনের আগেও সে একটা অ্যান্টিবায়োটিক খাইছিল, ওইটার ফলে এখন তার আর্টিকেরিয়া আছে। আরেকটা মজার জিনিস খেয়াল করেন, দ্য কোয়ারি শুড ইনক্লুড অলসো ড্রাগস ইউজড অন অ্যান ওকেশনাল বেসিস অ্যাজ ওয়েল অ্যাজ এনি ভিটামিনস অর সাপ্লিমেন্টস। তো বুঝতেছেন, অ্যাকুয়েট এরিয়ার যদি আপনি ইভালুয়েশন করতে যান, ড্রাগের কোন জায়গায় ভিটামিন এন্ড সাপ্লিমেন্টস পর্যন্ত আপনাকে হিস্ট্রি নিতে হবে। খালি খাবারটা নিষেধ করে একটা সিল, আবার অনেকে সিল বানায় রাখছেন। হ্যাঁ, সুন্দর সিল আছে, সেটা স্ক্যাবিসেও সিল, চিনিয়াতেও সিল। হ্যাঁ, সো এই হলো কথা। সো ড্রাগের হিস্ট্রি এত ইম্পর্টেন্ট, সবকিছু ড্রাগের রিগার্ডিং যে সূত্রে। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আপনারা জানেন কি কি থাকবে, একটা উইলস আর হুইলস থাকবে, প্লুরাইটিস, সামটাইমস বার্নিং, এনজিওডিমা। নন স্কিন ফাইন্ডিং, যদি আপনারা অনেক যারা ব্যস্ত ফিজিশিয়ান তো টাইম পাবেন না, নন স্কিন ফাইন্ডিং দেখেন, রিকারেন্ট আনএক্সপ্লেইনড ফিভার, জয়েন্ট অর বোন পেইন অর ম্যালেজ ক্যান অকার ইন অটোইমিউন ডিজিজ। যদি আর্টিকেলের সাথে এগুলো থাকে, অটোইমিউন ডিজিজ চিন্তা করতে হবে। হেপাটোমেগালি মে অকার ইন ভাইরাল হেপাটাইটিস। লিম্ফেডেনোপ্যাথি মে অকার উইথ ভাইরাল ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশন। আর থাইরোমেগালি যদি থাকে, থাইরয়েড ডিসঅর্ডার। এখন যদি আপনার পক্ষে সম্ভব হয়, আপনি যদি থাইরয়েডটা দেখেন, একটু যদি লিভার দেখেন একটা আর্টিকেলের রোগীকে, হয়তো আপনি অনেক কিছু আপনি পেয়ে যাবেন ফাইন্ডিংস। সো একটা আর্টিকেলের রোগীকে এইভাবে ইভ্যালুয়েশন করতে বলা হয়। এটা তো আমরা আসলে করি না, কিন্তু বলে যে এইভাবে নন স্কিন ফাইন্ডিংটাও দেখার কথা বলা হয়। তো এটা তো আসলে দেখার সময়ও না, এটা পসিবল না। শ্যাল আই কনসিডার এনি ডিডি? অবশ্যই। ড্রাগ ইরাপশন, ডায়ামাটাইটিস হার্পিটিফর্মিস, আর্টিকেল ভাস্কুলারিটিস যে বলা হয়েছে, যদি আর্টিকেলে যদি 24 ঘন্টার উপর লাস্ট করে, তাহলে আপনাকে চিন্তা করতে হবে আর্টিকুলার ভাস্কুলাইটিস। ইনসেক্ট বাইট রিঅ্যাকশন, আর্টিকুলার ফেজ অফ বুলাস পেমফিগয়েড। বুলাস পেমফিগয়েড ইরাপশনের পূর্বে এরকম একটা আর্টিকুলার ফেজ দেখা যায়। যদি কারো আর্টিকুলার ফেজের পরে এরকম ইন্টেন্স বুলা আসে, ইচিং থাকে, বয়স্ক থাকে, আপনার তো ডায়াগনোসিস হয়ে গেল এটা বুলাস পেমফিগয়েড, শুধু এই একটা ক্লুতে আর্টিকুলার ফেজে। আদার টাইপস অফ আর্টিকুলা,
ইরেথেমা মাল্টিফর্মি, এইগুলো সব ডিডি হিসাবে আমরা চিন্তা করতে পারি, ডিডি হিসাবে চিন্তা করতে পারি। কোনো ইনভেস্টিগেশন কি করতে হয় অ্যাকুইটাইটিকের? অনেক বইয়ে বলে যে আসলে ইনভেস্টিগেশন না করলেও চলে। আপনি যদি কনফার্ম থাকেন, হ্যাঁ, আপনি যদি মানে ফ্যাক্টরস যদি বুঝতে পারেন, না করলেও চলে। কিন্তু আপনি চাইলে এগুলো করতে পারেন, যেমন সিবিসি উইথ ডিফারেন্সিয়ালস ইএসআর, এগুলো করতে পারেন। কেন? এগুলো যদি বেশি থাকে তাহলে আপনি সিস্টেমিক ডিজিজের লাইনে চিন্তা করতে পারেন। ইএসআর হয়তো 80-90 পাইলেন, সিআরপি অনেক বেশি পাইলেন। লিভার ফাংশন ইউরিন অ্যানালাইসিস কেন? টু রুল আউট অ্যাসিমটোমেটিক ইউটিআই। অ্যাসিমটোমেটিক ইউটিআই অনেক সময় আর্টিকেলের কারণ। অ্যাকর্ডিং টু হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন এভিডেন্স যদি চিন্তা করেন, তাহলে হেপাটাইটিস, থাইরয়েডের মধ্যে FT4 TSH এগুলো করতে পারেন, এবং অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি। আর অ্যালার্জেন টেস্টিং, আমাদের অ্যালার্জি প্যানেল টেস্ট হয়, বুঝছেন, 6 থেকে 8 হাজার টাকার দাম। এটা আপনি, যেমন আমি 2-1টা পেশেন্ট করেছিলাম যারা ফাইন্যান্সিয়ালি ভেরি ওয়েল, এতে পাঠাইছিলাম ওই আনোয়ার খান মডার্নে, প্রফেসর রাশিদুল হাসান স্যারের এখানে করে। কিন্তু এত টাকা খরচ করায় খুব লাভ আসলে নাই, বুঝছেন, আমি এই জন্য করাই না। তো অ্যালার্জি প্যানেল টেস্ট আপনি করাইতে পারেন, বুঝছেন। অনেকে অনেকের চেম্বারে এগুলো ব্যবস্থা করছে, 8-10 হাজার টাকা নিয়ে অ্যালার্জি প্যানেল টেস্ট করে, কইরা বলে এটা খাবেন না। তো আমি আসলে করি না, আমি কনফিডেন্টলি বলে দেই যে আপনি এইভাবে অ্যাসেস করেন। হ্যাঁ, তো দিস আর দ্য ইনভেস্টিগেশন। আপনি যদি কোনো ইনভেস্টিগেশন না করেন এমন কোনো হার্ম হবে না। বাট ওই যে আমি যে কজোলজির কথা বলছি, কজোলজির মধ্যে এই জিনিসগুলো একটু আপনাকে বুঝে নিতে হবে। এবার আসেন ম্যানেজমেন্ট। অ্যাকুইটাইটিকের ম্যানেজমেন্টের মধ্যে কি কি ড্রাগ দেওয়া যায়? যেমন ধরেন লোরাটাডিন দেওয়া যায়, ফেক্সোফেনাডিন দেওয়া যায়, ডেসলোরাটাডিন দেওয়া যায়, লেভোসিট্রিজিন দেওয়া যায়। হ্যাঁ, এইখানে যে কথাটা আপনি খেয়াল করেন, কিভাবে তারা শুরু করতে বলছে, এটা একটা এক এক বই এক এক ভাবে বলে। তারা বলে আপনি সিঙ্গেল ড্রাগে অ্যাকুইটাইটিকের থাকতে পারবেন, এবং আপনি 4 গুণ পর্যন্ত ডোজ ইনক্রিজ করতে পারেন। আমি একটু ফেক্সোফেনাডিনটা পছন্দ করি অ্যাকুইটাইটিকের ক্ষেত্রে। আমি যেটা পছন্দ করি, আমি প্রথমে দেই যে 180 মিলিগ্রাম BID। আমি তার হেলথ বুঝে, যদি খুব হেলদি হয়, মানে স্টাউট হয়, তাহলে আমি 180 BD। আর যদি দেখি ইয়ং ছেলেপেলে হয়, 120 BD। আমি এইভাবে শুরু করি। 1 সপ্তাহ পরে আমি সকালে 2টা, রাতে 1টা, 2 সপ্তাহ পরে সকালে 2টা, রাতে 2টা। আমি ম্যাক্সিমাম ডোজ এখানে যেটা বলছে, নর্মাল যেমন 360 মিলিগ্রাম BID পর্যন্ত দেওয়া যায়, দেখছেন, এই পর্যন্ত উঠতে পারেন। বলে যে নর্মালের চেয়ে 4 গুণ পর্যন্ত উঠা যায়। ডেসলোরাটাডিন 5, ডেসলোরাটাডিন, হ্যাঁ, এইভাবে আপনি উঠতে পারবেন। কিন্তু ফেক্সোফেনাডিন এতটুকু উঠে যায়, আমি এটা একটু পছন্দ করি। অ্যাডজাংটিক থেরাপি দিতে পারেন আপনি চাইলে। তবে আমি প্রথমেই যেটা করি কি, যদি সিভিয়ার কেস হয়, সিভিয়ার কেসের ক্ষেত্রে আমি প্রথমেই অ্যান্টিস্টামিন দেই, ফ্যামোট্রিডিন দেই, কর্টিকোস্টেরয়েড দিই। আমি ইনিশিয়ালি এগুলো দিয়ে দিই, আমি ফার্স্টেই এগুলো দিই। কিন্তু যদিও বলে ইনিশিয়ালি শুধু অ্যান্টিস্টামিন দিতে। আর কিছুতেই যদি না হয়, তখন আমি যেটা ইউজ করছি কয়েকটা পেশেন্টের ক্ষেত্রে, সাইক্লোস্পোরিন। আমি সাইক্লোস্পোরিন বেশ কয়েকটা পেশেন্ট আমার পাইছে সাইক্লোস্পোরিন। আপনার জন্য কদ্দূর? আপনার জন্য হচ্ছে আপনি অ্যান্টিস্টামিন 4 গুণ পর্যন্ত, আপনি সাথে ফ্যামোটিডিন দেন, আপনি সাথে স্টেরয়েড দেন। আপনি যদি খুব চান তো এর পরবর্তীতে মন্টেলিউকাস্ট অ্যাড করতে পারেন। এই আপনার দৌড় এর দূর। কিন্তু কথা হচ্ছে আপনি একটু আল্লাহর হস্তে কজ গুলা একটু এক্সক্লুড করে আসেন। হয়তো একটা এন্টি হেলমেন্ট খায় না, হয়তো তার এনিমিয়া আছে, এগুলো সবকিছুই কজ। হ্যাঁ, মানে সবাইরে গদ বাঁধায় একই ওষুধ দিয়ে দিয়েন না। এইবার দেখেন, একটা রিগার্ডিং প্রেডনিসোলনটা আপনি কিভাবে ইউজ করবেন। মেবি ইউজড ফর সিভিয়ার আর্টিকেলে আপনি কিভাবে দিবেন, এটা অনেক কোনো কোনো 21 দিন দিতেও বলছে। টিপিক্যাল অ্যাডাল্ট ডোজ 40 মিলিগ্রাম ফর 3 ডে দিলেন, তারপর 20 মিলিগ্রাম ফর 3 ডে দিলেন, 10 মিলিগ্রাম ফর 3 ডে দিলেন। আমার পছন্দ হচ্ছে প্রেডনিসোলন। আমি আর্টিকেলাতে স্টেরয়েড বলতে আমি বুঝি প্রেডনিসোলন। হ্যাঁ, আমি এইটাই দিই। আর দেখেন এন্টিহিস্টামিন আপনি কয়দিন চালাবেন এটা বলছে, খেয়াল করেন। রিগার্ডিং এন্টিহিস্টামিন, an effective antihistamine regimen should be continued for 4 to 6 weeks after controlling symptoms, then gradually decrease the dose। তার মানে, আর বাচ্চাদের ক্ষেত্রে 3 থেকে 6 মাস দিতে হইতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে 3 থেকে 6 মাস। বাচ্চাদের ক্ষেত্রে আপনি এই ড্রাগগুলোই চয়েস করেন 3 থেকে 6 মাস। এবং বাচ্চাদের ক্ষেত্রে যদি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, আপনাকে এয়ারওয়ে, ভ্যাসোপ্রেসর, ইন্টারভেনাস, এগুলো আপনার দরকার নেই।
তবে আপনি যদি মনে করেন যে আপনার কাছে এরকম খুব খারাপ কোনো আর্টিকেরিয়া পেশেন্ট চলেই আসছে, আপনি যেটা করবেন, যদি আইভি দেন, ওরাডাক্সেন, টিডিএস, ওই ট্রায়ালন ইনজেকশন দিয়েন না, ট্রায়ালন আর্টিকেরিয়াতে দিয়েন না। আপনি যদি মনে করেন যে আপনার হাসপাতালে ভর্তি রাখতে হচ্ছে, আপনার উপজেলা হেলথ ক্যাম্পাসে চাকরি করেন, এরকম একটা সিভিয়ার রিয়েকশনে আসছে, আপনি তাকে যেটা দিতে পারেন ওরাডাক্সন, টিডিএস, এটা হচ্ছে বেস্ট ইনজেক্টেবল স্টেরয়েড। আর ওরাল হচ্ছে প্রেডনিসোলন। এর মধ্যে থাকেন। অ্যানাফাইলাক্সিসের কথা কেন বললাম, মানে অ্যানাফাইলেকটিক রিয়েকশন যদি আসে, বুঝছেন, অ্যানাফাইলেকটিক রিয়েকশন যদি আসে, আপনাকে কিন্তু অবশ্যই এটা ইস্যুটাকে আনতে হবে, না হলে কিন্তু আপনি রুগীকে হারাইও ফেলতে পারেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন আমার স্লাইড শেয়ারটা অফ করতেছি।